দেখেন, যেহেতু আমার কাছে অন্য কোনো প্রশ্ন নাই, ওই অ্যামিকাস ল একাডেমির ওই ভাই উনি এটা আপলোড দিছে, তো আমি এটা আমার মতো করে একটু ব্যাখ্যা করে দিই। দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908-এর আদেশ 39-এর কোন বিধি অনুযায়ী সরকারি উন্নয়ন প্রকল্পে হস্তক্ষেপের শামিল এমন একতরফা নিষেধাজ্ঞার আদেশ বারিত? তো এটা হচ্ছে 39-এর 5 ক বা 5 এ। আপনাদের বহুবার পড়াইছি যে আহ 39 আদেশের 5-এর এতে বলছে যে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বা সার্বভৌম কর্তৃপক্ষের উন্নয়নের কর্মকাণ্ডের ক্ষেত্রে আপনার অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বা একতরফা মানে একতরফা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া যাবে না। তো এই জন্য হচ্ছে 5 এ। তো এরপরে যদি 2 নাম্বার প্রশ্নটা দেখেন, যে 30 ধারা অনুযায়ী সমন পেয়েও সাক্ষ্য দিতে না এলে সাক্ষীকে সর্বোচ্চ কত টাকা জরিমানা করা যায়? 500 টাকা। খুব ইজি। এবং এখানে আপনাদের কনফিউশন আমার প্রশ্নের মতো মোটামুটি আপনার কনফিউশনের কোনো সুযোগ নেই। আমার প্রশ্নে তো অনধিক, অনন্য, 500 এক জায়গায় অনেকগুলা থাকে, বাট এই জায়গায় 500 একটাই আছে, তো উত্তর হচ্ছে 500 টাকা। এবং এই 500 টাকার নির্দেশটা দেয় 32 ধারা অনুসারে। তারপরে আম, নিচের কোনটি প্লিডিংস এর উপাদান নয়? প্লিডিংস এর উপাদান হচ্ছে, উপাদান নয়, 6 আদেশের 2 বিধিতে বলেছে যে প্লিডিংস সে ম্যাটেরিয়াল ফ্যাক্টস থাকবে, কিন্তু আহ, সাক্ষ্য থাকবে না। তো এজন্য সাক্ষ্য প্লিডিংস এর উপাদান নয়। 4 নাম্বার, নিচের কোন কারণে ডিক্রি প্রদানকারী আদালত রিভিউ আবেদন করা যাবে? সো এটা অ্যাকচুয়ালি 47 আদেশে যদি আপনি যান পাবেন যে গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার হলে, গুরুত্বপূর্ণ সাক্ষ্য আবিষ্কার হলে, নথি দৃষ্টে কোনো ভুল ভ্রান্তি, আইন পাঠে হুবহু আছে। আহ 5 নাম্বার প্রশ্ন, অপর্যাপ্ত স্ট্যাম্পযুক্ত কাগজে আর্জি দাখিলের ত্রুটি। অপর্যাপ্ত স্ট্যাম্প পেপার 7 আদেশের 4টা গ্রাউন্ডের মধ্যে একটা আছে, তো সেই ক্ষেত্রে সময় মঞ্জুর করবে 21 দিন। এবং বহুবার ব্যাখ্যা করেছি 21 দিন আর বাড়ানো যাবে না, ওখানে শ্যাল শব্দটা আছে। 7 আদেশের 11 বিধিতে আর্জি প্রত্যাখ্যানের কয়টি কারণ আছে? 4টি। খুব সহজ, সবার পারা উচিত। স্থানীয় তদন্তের কমিশন প্রাপ্ত রিপোর্ট দাখিলের জন্য সময় পাবে। আমি সর্বশেষ যেদিন আমি আপনাদের রিভিশন দিলাম সেই দিনও বারবার বলছি যে স্থানীয় তদন্ত 3 মাস, স্থানীয় পরিদর্শন কোনো সময় নাই। এবং আমাদের মডেল টেস্টও বহুবার এসেছে। আচ্ছা, তো তারপরে যেটা সেটা হলো যে আহ, নাবালকের পক্ষে মকদ্দমা দায়ের করবে। নাবালকের পক্ষে মকদ্দমা দায়ের করবে নেক্সট ফ্রেন্ড। সো নেক্সট ফ্রেন্ডের আক্ষরিক বাংলা যদি করেন তাহলে পরবর্তী বন্ধু হয়। আচ্ছা, এরপরে যদি আমরা পরেরটায় চলে আসি, দেখেন যে গুরুতর অসুস্থতার কারণে আহ দায়ীকে দেওয়ানি কারাগার থেকে মুক্তির বিধান। আমি আপনাদের লাস্টের যেদিন আমি 2 ঘন্টা 37 মিনিট ক্লাস করছি, 2 ঘন্টা 37 মিনিটের ক্লাস যদি কেউ করে থাকে তাহলে দেওয়ানি কার্যবিধির 18 থেকে 19টা তার কমান পড়বে। আমি আপনাদের বলছিলাম যে দেওয়ানি কার্যবিধিতে জামিনের কোনো বিধান নাই, তবে যে কারণে গ্রেফতার করছে সেই কারণে মুক্তি দিবে 58 ধারা, আর অসুস্থতার কারণে মুক্তি দিবে 59 ধারা। এই কারণে এখানে উত্তর 59 ধারা। নিচের কোন বিধি অনুযায়ী প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল চলে না? যে ন্যূনতম পড়ালেখা করছে সে জানে 39-এর 1 আপিলযোগ্য আদেশ অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে। 7-10 আর্জি ফেরত আপিলযোগ্য আদেশ। 11-21 ওই যে প্রশ্নমালার উত্তর দেন নাই, আর্জি খারিজ। তো 9-3 আপিলযোগ্য আদেশ না। তারপরে 89 ধারার অধীন ঘোষণাকৃত আদেশ বা ডিক্রির বিরুদ্ধে নিচের কোন প্রতিকার গ্রহণ করা যাবে? এটা কি 89 লিখলো নাকি? আচ্ছা, 89 ধারার ঘোষণাকৃত আদেশ বা ডিক্রির বিরুদ্ধে নিচের কোন প্রতিকার গ্রহণ করা যাবে? এটা আপনারা মনে আছে যে 89 তে কি লেখা আছে? যা আপিলও করা যাবে না, রিভিশনও করা যাবে না। তাহলে এখানে উত্তর কোনটা হবে বলেন তো? কোনোটিই নয়। শুনতে পাচ্ছেন? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে জি স্যার। স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে উত্তর হবে কোনোটিই নয়। আচ্ছা, তারপরে আমরা চলে আসি 12 নম্বরে। যদি দেখি যে wait, 12 নম্বর হচ্ছে যে রায় অনুযায়ী প্রণীত ডিক্রিতে স্বাক্ষর করবে কে? তো রায় অনুযায়ী যে প্রণীত ডিক্রি, সেখানে তো স্বাক্ষর বিচারকই করবে।
আর এটা হচ্ছে যে 39 আদেশ, সরি 20, 20 আদেশের যতদূর মনে পড়ে 5 ক বিধিটা দেখেন। তারপরে দেখেন 13 নাম্বার, স্থাবর সম্পত্তি নিলাম বিক্রিতে ক্রেতা হিসাব ঘোষণার অব্যবহিত পরেই ক্রেতাকে ক্রয় মূল্যে 1.5 টাকা জমা দিতে হবে। এটা 21 আদেশের 84 বিধিতে আছে যে ক্রয়ের সাথে সাথে 15% দিতে হবে এবং বিক্রয় 15তম দিনে বাকি টাকা দিতে হবে। দেওয়ানি মোকদ্দমায় শাসনতান্ত্রিক ব্যাখ্যা সংক্রান্ত প্রশ্ন জড়িত থাকলে আদালত কাকে নোটিশ দিবে? শাসনতান্ত্রিক আইনের এটাও আইন পাঠে হুবহু আছে, অ্যাটর্নি জেনারেলকে দিবে। 27 ক, 27 শাসনতান্ত্রিক আইন রিলেটেড আছে 27 ক আদেশে। বিনা জারিতে সমন ফেরত আসার কতদিনের মধ্যে বাদী পুনরায় সমন জারিতে আবেদন করতে ব্যর্থ হলে মামলা খারিজ হবে? 30 দিন। 9 আদেশের 5 বিধি। দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 অনুযায়ী নিচের কোনটি আপিল আদালতের এখতিয়ার? মামলা, এটা 107 ধারা দেখেন, মামলা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করা, এটা 107-এর ক। অধিকতর সাক্ষ্য গ্রহণ করা 107-এর ঘ। ইস্যু গঠন ও বিচারের জন্য প্রেরণ করা 107-এর গ। উপরে সবকটি। চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারিত হওয়ার ড্যাশের মধ্যে আদালত মকদ্দমার শুনানি সমাপ্ত করবে। এই প্রশ্ন মডেল টেস্টে কয়বার দিছি বলেন তো? 120 কার্য দিবস। চূড়ান্ত তারিখ নির্ধারিত হওয়ার পরে, মানে এটা হলো 18 দেশের 19 বিধিতে 120 কার্য দিবস হবে, এটা 120 দিন না। সেটলিং ডেট ফর পারেন্টরি হিয়ারিং যদি হতো তাহলে 14 আদেশের 8 বিধিতে হতো 120 দিন, বাট এটা 18 দেশের 19 বিধিতে 120 কার্য দিবস। তারপরে যদি আমরা দেখি যথাযথভাবে মোকদ্দমা দায়েরের কতদিনের মধ্যে বিবাদীর প্রতি সমন ইস্যু করতে হবে? 5 কার্য দিবস। এখানে আপনার কনফিউশনের কোনো সুযোগই নেই, 30 যদি দিত তাইলে আপনি নয় ভুল দেখাইতেন। তো এখানে আপনি কেন কনফিউজড হবেন? তো এখানে তো 5 কার্য দিবস। 19, ডিগ্রি প্রদানকারী আদালত কর্তৃক ডিগ্রি জারি স্থগিত রাখার বিধান আছে 41 আদেশে। খুব ইজি। 41 আদেশের বিধিও দেয় নাই, 5 বিধিও দেয় নাই। যারা ন্যূনতম পড়াশোনা করছেন তারা পারবেন। একটা প্রশ্ন আপনাদের একটু জটিল, বাট এটাও আমি পড়াইছি। দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908-এর 1-এর কোন বিধি অনুযায়ী আদালত মোকদ্দমার পক্ষসমূহকে বাদ বা যোগ দিতে পারে? এটা হচ্ছে যে আপনার 1-এর 10-এর 1-এ ভুল বাদীর নামে মামলা, বাদীকে সাবস্টিটিউট বা এডিশন করতে পারে একাদেশের 10-এর 1। আর যে কোনো পক্ষরে স্ট্রাইক আউট বা সংযুক্ত করতে পারে, এটা হলো 10-এর 2। মনে আছে কিনা আপনাদের? আচ্ছা, আমরা পেনাল কোডে অংশ চলে আসি। দা পেনাল কোড 1860-এর ধারায় খুন সহ ডাকাতির সংজ্ঞা, এ যদি না পারেন, যে পারেন নাই সে কচু গাছের সাথে গলায় দড়ি নেন। ন্যূনতম খুন সহ ডাকাতি 396 যে কত পড়াইছি, ন্যূনতম পড়লে পারা উচিত। এক্স ওয়াই এর স্বর্ণের আংটি ওয়াই এর সম্মতি ছাড়া এই উদ্দেশ্যে নিয়ে যায় যে ওয়াই বিনিময়ে কিছু টাকা না দেয়া আংটিটি এক্স নিজ দখলে রাখবে, যেহেতু সম্মতি ছাড়া নিছে, চুরি। পেনাল কোড 1860-এর কোন ধারায় অপরাধের সংজ্ঞা দিয়েছে? 40 ধারা। নিচের কোন ক্ষেত্রে চুরি দস্যুতা মর্মে গণ্য হবে? চুরি দস্যুতা মর্মে এখানে বলছে যে আহ যখন তাৎক্ষণিক মৃত্যুর ভয় থাকে, তো এটা নিয়ে কনফিউশন আছে। মানে নিচের কোন ক্ষেত্রে চুরি দস্যুতা মর্মে গণ্য হবে? যখন 5 বা ততোধিক ব্যক্তি দ্বারা সংঘটিত হয়, এটা হবে না। যখন তাৎক্ষণিক মৃত্যুর ভয় থাকে, যখন একই সাথে বল প্রয়োগ করা হয়, যখন দুই বা ততোধিক তবে 5 জনের কম ব্যক্তি দ্বারা ঘটে। তো এটা অ্যাকচুয়ালি মানে যখন একই সাথে বল প্রয়োগ করা হয়, তো বল প্রয়োগ করলেও তো আপনার আহ দস্যুতা হতেই পারে। আবার যখন তাৎক্ষণিক মৃত্যুর ভয় থাকে, তখনও দস্যুতা হতেই পারে। তো আমার দৃষ্টিতে দুইটাই যৌক্তিক। বার কাউন্সিল যেটা কাউন্ট করে ওনাদের বিষয়। আচ্ছা, অসাধুভাবে তথ্য গোপনকরণ নিম্নের কোন বিষয়টির সাথে সম্পর্কিত? বিশ্বাসভঙ্গ, আত্মসাৎ, অনৈতিক প্রভাব, না প্রতারণা? প্রতারণা মানেই ওই জায়গায় ছলনা আছে, তঞ্চকতা আছে, তো এটা প্রতারণা। আচ্ছা, এ বি কে একটি দেয়াল ঘেরা স্থানে প্রবেশ করতে বাধ্য করে এবং বি কে সেখানে তালাবদ্ধ করে রাখে। এটা খুব প্রশ্ন, চতুর্দিক থেকে যখন আটকায় রাখছে, অবৈধ আটক। 340 ধারার অপরাধ, শাস্তি আছে 342 ধারায়। দ্য পেনাল কোড ড্যাশ অনুযায়ী শিশুর কৃত কোনো কার্য অপরাধ হবে না, 9 বছরের কম। 9 বছরের কম। অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি আহ কোন ধারায় আছে? খুব ইজি, আমি আপনাদের একেবারে A to Z পড়াইছি। অপরাধমূলক অনধিকার প্রবেশ 141 ধারা, শাস্তি সরি 441 ধারা, শাস্তি 447। অনধিকার গৃহপ্রবেশ 442, শাস্তি 448। এরপরে সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ 443, তারপর সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ রাত্রের বেলা 444, অপথে গৃহপ্রবেশ 445, অপথে গৃহপ্রবেশ রাতের বেলা 446। এর মধ্যে 43 আর
45-এর সাজা আছে 453, আর আপনার 444 আর 446-এর আছে 456, আর 441-এর সাজা 447, 442-এর সাজা 448। আপনাদের মনে আছে কিনা? তো তারপরে 29 নাম্বার, এক্স জেড কে খুন করার জন্য ওয়াই কে প্ররোচিত করে। ওকে, ওয়াই উক্ত প্ররোচনা অনুসারে জেড কে ছুরিকাঘাত করে, জেড জখম হতে আরোগ্য লাভ করে। তো আরোগ্য লাভ করুক আর যা করুক, এক্স করছে খুনের প্ররোচনা, যেহেতু খুনের জন্যই দিছে। এ বি কে একটি দেওয়ানি মোকদ্দমা পরিচালনা হতে বিরত রাখার উদ্দেশ্যে বি কে ঘর পুড়িয়ে দেওয়ার ভয় দেখায়। তো উক্ত অপরাধ দ্য পেনাল কোডের কোন ধারাকে আকৃষ্ট করে? তো এখানে আপনার বোঝানো হয়েছে হচ্ছে আপনার সংজ্ঞা, যেহেতু শাস্তির ধারা নাই, ভয় দেখানো ক্রিমিনাল ইন্টিমিডেশন 503 ধারা। দ্য পেনাল কোড 1860-এর কোন ধারা অনুযায়ী সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে সংগঠিত অপরাধের জন্য বেআইনি সমাবেশের প্রত্যেক সদস্য দায়ী হবে? 149। না পারার কোনো কারণই দেখি না, ন্যূনতম কমন সেন্স থাকলে পারা উচিত, যে কোনোদিন এক সপ্তাহ আগেও যা পড়ছে তার এই এই জিনিস পারা উচিত। 32 নাম্বার, অপরাধমূলক ষড়যন্ত্র সংগঠনের জন্য সর্বনিম্ন কতজন ব্যক্তির প্রয়োজন? 2 জন। আইন বলে বাধ্য বা ভুল ধারণাবশত নিজেকে আইন বলে বাধ্য বলে, আইন দ্বারা বাধ্য বলে 76, বাউন্ড বাই ল, জাস্টিফাইড বলে 79, আইন দ্বারা সমর্থিত। কেবল অর্থদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ডের পরিমাণ 100 টাকা হলে উহা অনাদায়ে সর্বোচ্চ মেয়াদের কারাদণ্ড হবে 4 মাস। 50 টাকা 2 মাস, 67 ধারা 100 টাকা 4 মাস, 100 টাকার বেশি হলে 6 মাস। সো খুবই সহজ প্রশ্ন, পারা উচিত। তো আম, এর পরের অংশে যদি আমরা যাই, যে এক্স একটি অতি অল্প বয়স্ক শিশুর মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে তাকে একটি মরুভূমিতে রেখে আসলেও শিশুটির মৃত্যু হয়নি, এটা খুনের চেষ্টা, অ্যাটেম্প্ট টু মার্ডার। খুনের খুন খুন ঘটানোর অভিপ্রায়, যেহেতু তার ইন্টেনশনটা খুন ছিল, সো ডেফিনেটলি এটা অ্যাটেম্প্ট টু মার্ডার। 36 দেখেন, দ্য পেনাল কোড 1860-এর 500 ধারা অনুযায়ী মানহানির সর্বোচ্চ শাস্তি 2 বছর বিনাশ্রম। আমি বারবার বলছি যে মানহানি 499, 500, 501, মানহানির সাজা হলেই 2 বছর বিনাশ্রম। দুষ্কর্মের সহায়তা কয়টি উপায় সংগঠিত হয়? 3টি। ওই প্ররোচিত করে, ষড়যন্ত্রে অংশগ্রহণ করে, কোনো কাজ করে বা করা হতে বিরত রাখে, 107 ধারা। 38 নাম্বার, নিচের কোনটি চোরাই মাল সংক্রান্ত বিধানে বর্ণিত অপরাধ নয়? বারবার বলছি, লাস্টের দিনের লেকচারও যে ফলো করছে, ওই লেকচারগুলো শুনলেই তার পাশ করা উচিত লাস্টের দিনে। জোরপূর্বক আদায় দস্যুতা, এটা গেল প্রতারণা, কারণ চোরাই মাল হিসেবে প্রতারণা আর ডাকাতি নাই। দ্য পেনাল কোডের কোন অধ্যায়ে সর্বসাধারণের শাস্তি পরিপন্থী অপরাধ, মানে ওই যে আহ, আপনার এটা গণশান্তি বিরোধী অপরাধ, 8ম অধ্যায়। তো এরপরে দেখেন, ওই যে 141 থেকে 160 পর্যন্ত গণশান্তি বিরোধী অপরাধ। দাঁতের বিচ্যুতি, আহ দন্তভঙ্গ, বিচ্যুতি বলতে এখানে বোঝানো হয়েছে দন্তভঙ্গ বা দাঁতের বিচ্যুতি, এটা হচ্ছে আপনার গুরুতর আঘাত। এরপরে 41 আমরা এভিডেন্স অ্যাক্টে চলে আসি। 14 ধারা টি নিচের কোন মানসিক অবস্থার সাথে সম্পৃক্ত নয়? এখানে 14 ধারায় আমি আপনাদের সরাসরি পড়াই নাই, বাট তাও যদি কোনো ক্লাস টেস্ট বা মডেল টেস্টের প্রশ্ন খুঁজেন, এই এই প্রশ্ন আছে। তো 14 ধারায় যেটা নাই সেটা হলো সৎ বিশ্বাস, অভিপ্রায়, জ্ঞান আছে, উদ্দেশ্য উপাদানটা 14 ধারায় নাই। সো আপনি বলতে পারি যে এটা আমরা পড়িনি এই 14 ধারা। ওকে, বিচারক কর্তৃক সাক্ষীকে জিজ্ঞাসিত প্রশ্নের বিষয়ে জেরা আদালতের অনুমতি নিয়ে করা যায়, এটা আমরা পড়েছি 165 ধারা। ওই যে ইনকুইজিটোরিয়াল সিস্টেম অফ জাস্টিস সিস্টেম, মনে পড়েছে পড়ে কিনা? একই কার্যের অংশ হিসেবে থাকা ঘটনার সময়ের প্রাসঙ্গিকতা সংক্রান্ত বিধান, রেস গেস্টি, কত ধারা? 6 ধারায়, খুব সোজা। কোন সাক্ষীকে উভয় পক্ষ জেরা করতে পারে? বৈরী ঘোষিত সাক্ষী, বৈরী তো আমিও জেরা করব, আবার অমুকও জেরা করবে। তো খুব ইজি। আম, দলিল যথাযথ হেফাজত থেকে আদালতে দাখিল হলে তা যথাবিহিত সম্পাদিত হবে অনুমান করা হবে কত বছর? 30 বছরের পুরাতন, 90 ধারা, বলেই দিছি। কোনটি পাবলিক ডকুমেন্ট নয়? তো এটা অ্যাকচুয়ালি টিকা সনদ, জন্ম সনদ, মকদ্দমার প্লিডিংস, বিভাগীয় তদন্তে রেকর্ডকৃত জবানবন্দি। সো যেটা এটা আপনারা কি দাগাইছেন? এটা কে দাগাইছেন, কে কি দাগাইছেন বলেন তো? আমি টিকার সনদটা দেখাইছি। স্যার প্লিডিংস আমি দেখাইছি স্যার। বিভাগীয় আমি বিভাগীয় দিছি স্যার আমি স্যার। খ দাগাইছি। স্যার আমি খ কোয়া দাগাইছি। দেখাইছেন। আচ্ছা, আমার দৃষ্টিতে টিকা সনদই বেশি যৌক্তিক। আচ্ছা, কারণ টিকা সনদ তো আপনার সরকারি কোনো কর্তৃপক্ষ দেয় না, সরকারি স্যার কর্তৃপক্ষ টিকা দেয়, সনদ তো স্যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা থাকে স্যার। লেখা থাকে। জি স্যার। আচ্ছা, তাহলে ওই আপনার যে দুইটা নিয়ে কনফিউশন হবে সেটা হলো টিকা সনদ অথবা বিভাগীয় রেকর্ড, তদন্ত রেকর্ড, ওনারা যেটা কাউন্ট করে। দেখেন,
তো স্যার মনে হয় স্যার আমি মনে হয় ইয়েতে দেখছিলাম স্যার, ওই যে পিডি মাস্টার বইতে স্যার বিভাগীয় তদন্তের রেকর্ড, এটা স্যার পাবলিক ডকুমেন্ট না স্যার, এটা মনে আচ্ছা, হয় আমি দেখছিলাম স্যার। ঠিক আছে, দেখেন। শিওর না স্যার। জি আহ স্যার। মেট্রো রেলে বিনা টিকিটে ভ্রমণের দায়ে এক্স অভিযুক্ত ছিল, এটা 106 ধারা। খুব ভালোভাবে পড়াইছি, বিশেষ অবগতি থাকে, মনে আছে? তারপরে 65 ধারা অনুযায়ী দলিল অবস্থা, 65 ধারায় 7টি। কোন ধারা মতে টিপসই শনাক্তকরণ, এক্সপার্ট অপিনিয়ন, 45 ধারা। পূর্ববর্তী দণ্ডাদেশ খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক, এটা 54 ধারা। খুব ইজি। আপনি যারা ন্যূনতম পড়াশোনা করছেন, যে 52 আর 55 হলো দেওয়ানি, আর 53 আর 54 হলো ফৌজদারি, এই নলেজটুকু যারা আছে সে তো 54 দাগাবে। তারপরে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, এটা তো জিকিরের মতো হয়ে যাওয়ার কথা। ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, ডিরেক্ট বহুবার পড়াইছি, বহুবার প্রশ্নে আসছে। আচ্ছা, আচ্ছা, এরপরে যদি আমরা আসি, মামলার কোনো বিষয় প্রমাণের জন্য নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন হবে না, 134 পড়াইছি। বিচারিক ও দাপ্তরিক কার্যাবলী নিয়মিতভাবে সম্পন্ন হয়েছে মর্মে অনুমানের ক্ষমতা আদালতকে প্রদান করা হয়েছে। এটা আপনারা যারা পারেন নাই তাদের কিছু বলার নাই আসলে। এটা আমি আপনাদের লাস্ট 10টা মডেল টেস্টে 114 ধারার সাবসেকশন উল্লেখ করে যারা মডেল টেস্ট দিয়েছেন, বলেন তো প্রতিটা মডেল টেস্টেই কিন্তু দেখা গেল ঘুরাই ফিরাই ছিল, ছিল কিনা বলেন? তো বিচারিক আর দাপ্তরিক কার্যাবলী 114 অনুমান করবে। ফ্রড, ভিসি, ভিসিয়েটস এভরিথিং, এটা একটু জটিল, বাট তাও পারা উচিত। এটা হচ্ছে ওই যে আমি আপনাদের, যদিও ওই যে যেদিন শেষ রিভিশন দিই ওই সময় পড়াই নেই, বাট এর আগে আমরা পড়ছি। এটা হলো যে আপনার যদি কোনো রায়ে প্রতারণা থাকে, তারপরে ভুল বোঝায় রায় নেওয়া হয়, তাহলে এটা ওই রায় ভুল বলে প্রমাণ করা যাবে। এটা সাক্ষ্য আইনের 44 ধারায়। তো এটা ক্লাসে ক্লাসে পড়াইছি, বাট লাস্টের দিন যে রিভিশন দিছি ওখানে 44 ধারাটা স্কিপ করছিলাম, বাট ক্লাসে পড়াইছি, যারা আমার ক্লাস করছেন তারা পড়াইছিলেন চুয়াল্লিশ স্যার, ধারা এটা জানেন। পড়াইছিলেন, তো এটা আপনার জানেন। তারপরে দেখেন, লেখাইছিলেন, হ্যাঁ, বইয়ের প্রিজাম মধ্যে লিখছিলাম। হ্যাঁ, প্রিজাম্পশন অফ ওনারশিপ অ্যারাইজেস ফ্রম পজেশন, ওই যে আপনার প্রিজাম্পশন অফ ওনারশিপ, যেটা আপনার মালিকানা যে অস্বীকার করবে, সেক্ষেত্রে তাকেই প্রমাণ করতে হবে। এটা ওই প্রমাণের দায়ভারের ক্ষেত্রে 110-এ আছে, কারণ 111-তে আছে অ্যাক্টিভ কনফিডেন্স, 109-এ আছে অংশীদারিত্বের সম্পর্ক, 108-এ 7 বছর ধরে যে নিখোঁজ তার মৃত অনুমান করবে বা জীবিত প্রমাণের দায়ভার, আর 110-এ আছে ওনারশিপ। ওনারশিপ শব্দটা যে মনে রাখতে পারছেন তার পারা উচিত। নিম্নলিখিত কোন ক্ষেত্রে তামাদি মেয়াদ বর্ধিতকরণ সংক্রান্ত 5 ধারার নীতি প্রযোজ্য নয়? খুব সোজা, মূল মাকদ্দমা। স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশের ক্ষতিপূরণের মামলা 3 বছর, 39 অনুচ্ছেদ পড়াইছি। স্থাবর সম্পত্তির দখল লাভের জন্য আনীত মামলার তামাদি মেয়াদ 12 বছর, কোন অনুচ্ছেদে এটা উল্লেখ আছে? এটা আমরা জানি, স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার যদি বেদখল করে তাহলে 142, আর বেদখল হয় নাই সত্ত্বেও স্বীকার করছে সেই ক্ষেত্রে কত বলেন? 144। 144। সরকারি সম্পত্তিতে সুখাধিকার অর্জিত হয় অব্যাহত কত বছর? 60 বছর, পারা উচিত। বংশগত পদ লাভ এর মামলা 124 অনুচ্ছেদ অনুসারে 12 বছর। সহকারী জজের ডিক্রির বিরুদ্ধে জেলা জজ, দেওয়ানি মামলায় জেলা জজ হলেই 30 দিন, হাইকোর্ট হলেই 90 দিন, বহুবার পড়াইছে, 152 156 অনুচ্ছেদ। বিলম্বিত দেনমোহর, বলছিলাম যে দেনমোহর আসলেই 3 বছর বলছিলাম, তাতে বিলম্বিত হোক আর যা হোক, ন্যূনতম যারা মনে রাখছেন তাদের পাশ করা উচিত। তামাদি মেয়াদান্তে দাখিলকৃত মকদ্দমার বিবাদী কর্তৃক তামাদির বিষয়ে আপত্তি উত্থাপন করা হয়নি, এক্ষেত্রে মামলাটা বিবাদী তো আপত্তি উত্থাপন করার দরকার নাই, বিবাদী করলে করলো, না করলে নাই, খারিজ হবে, 3 ধারা। স্থাবর সম্পত্তির বন্ধক গ্রহীতার বিরুদ্ধে রেহেন মুক্ত বা দখল মুক্ত করার তামাদি মেয়াদ, এটা হচ্ছে আপনার এই যে রিডিমশন এন্ড ফরক্লোজার। রেহেন মানে বন্ধক, বন্ধকের মামলা হলেই কত বছর বলেন? 60 বছর। 60 বছর। তো খুব সোজা প্রশ্ন হয়েছে ভাই। আর বিশেষ করে আমরা যারা রেগুলার পড়াশোনা করছি, তারা যদি কেউ না পারেন, এটা আপনার ব্যাড লাক। তবে হতাশ হবেন না, দেখেন, এখন পর্যন্ত হতাশ হবেন না। আমি প্রশ্ন সলভ করার পক্ষপাতী না কেন, এই কারণে আমি লেট করতেছিলাম, কারণ আমি জীবনেও পরীক্ষা দিয়ে প্রশ্ন সলভ করি না। আপনি কিছু সময়টা আল্লাহর উপর ছেড়ে দেন, পরীক্ষা যা দিছেন তো দিছেন, এটা আল্লাহরে ডাকেন। মনে যদি কনফিউশন থাকে আল্লাহরে ডাকেন, আপনি তো জানবেনই প্রশ্ন সলভ করলে, কিন্তু আপনাদের জোরাজোরিতে শেষ পর্যন্ত করা লাগলো। দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 অনুসারে খালাসের আদেশের বিরুদ্ধে আপিলের তামাদি মেয়াদ কতদিন? শুনেন, খালাসের আদেশের বিরুদ্ধে আপিল তো 60 দিন আর 6 মাস, পিপি করলে 6 মাস, আর নালিশকারী 417-র 3-এ করলে 60 দিন, আর পিপি হলো 157, এ কারণে এখানে 6 মাস।
যুগ্ম দায়রা জজ কর্তৃক প্রদত্ত 5 বছরের অধিক কারাবাসের বিরুদ্ধে আপিল কোথায়? খুব সহজ, হাইকোর্ট বিভাগ। জি স্যার। 408 ধারায়। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 144 ধারার বিধান, আদার্স মেয়াদ থাকে অনধিক কত? 2 মাস। আমরা তো 2 মাস পড়ছি। এবং কোন জায়গায় নারী নক্ষত্র কি আছে, 2 মাস যদি বৃদ্ধি করতে পারবে কে বলেন? পড়াইছি কিনা? কে পারবে? মনে আছে? সরকার স্যার, সরকার গেজেট সরকার নোটিফিকেশন। পারবে, গেজেট সরকার পাবে নোটিফিকেশনের গেজেট মাধ্যমে। বিজ্ঞপ্তির মাধ্যমে। জি। তারপরে অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর 1898 নিম্নোক্ত কোন ধারার শর্ত আরোপ করা হয়েছে? তো এক্ষেত্রে উনি 193 কাউন্ট করছে, বাট আমার কাছে যৌক্তিক হয় 195। কারণ স্যার আমল, আমি 95 দিচ্ছি, হ্যাঁ, 195 দিচ্ছি। আমার ক্ষেত্রে যৌক্তিক 195। কেন? কারণ আমলে তো যে কেউ নিতে পারে, কিন্তু আমলে নেওয়ার বিশেষ যে বিধিবিধানগুলো এটা আলোচনা করছে 195 থেকে 199। বুঝছেন? তো এক্ষেত্রে আর 100। শর্ত তো এখানে এক, জি। যে অমুক স্যার এটা আদালত দিলেন পারবে। ঠিক করছে। আচ্ছা, যাই হোক, আমার কাছে যৌক্তিক 195। দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজিয়ার 1898 এর 339 তে, 339 দায়রা ম্যাজিস্ট্রেট আদালত হলে 160 দিন, দায়রা আদালত হলে কয়দিন? ম্যাজিস্ট্রেট হলে 180, আর দায়রা হলে 360। খুব ইজি। তারপরে মৃত্যুদণ্ডাদেশ নিম্নোক্ত কোন আদালতের কনফার্মেশন আহ ব্যতীত কার্যকর হয় না? কে বলেন তো? হাইকোর্ট ডিভিশন। কত ধারা বলেন? কনফার্ম করে কত ধারায়? দেখি পারেন কিনা। কনফার্ম করে 76 ধারায় স্যার। স্যার 376। 376। 376। তারপরে 376। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, এটা যে যে আসছে 200 ধারা অনুসারে নালিশকারীকে শপথপূর্বক পরীক্ষা করা আবশ্যক নয়। এটা হলো আবশ্যক নয় হবে। তারপরে 72 নম্বর প্রশ্নটা দেখেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ কারাদণ্ডাদেশ প্রদানের ক্ষমতা কত? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের 5 বছর। যদি বলতো বিশেষ ক্ষমতা বলে, তাহলে কত হতো বলেন? 7 বছর। 7 বছর। 7 বছর। জি। তো 5 বছর উত্তর। ফেনী হতে বাস যোগাযোগে চট্টগ্রাম হয়ে কক্সবাজার ভ্রমণকালে একটি ফৌজদারি অপরাধ সংঘটিত হলে নিম্নোক্ত কোন জেলায় আদালতে বিচার এখতিয়ার আছে? ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, সব জায়গায়। ওই অপরাধটা চলমান আছে কত ধারায় বলেন? 182। মনে আছে? জি স্যার। জি স্যার। 182। আচ্ছা। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে কমপ্লেইনেন্ট আপিল করবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমি একটা জিনিস খেয়াল করবেন, আমি সর্বদা আপনাদের বলেছি ম্যাজিস্ট্রেট খালাস দিলে আপিল হবে দায়রা জজ, আর দায়রা আদালত খালাস দিলে আপিল হবে হাইকোর্ট। সেই জায়গায় ম্যাজিস্ট্রেট খালাস জি দিছে, স্যার। আপিল তো আমার দায়রা জজের কাছে, 417। জি স্যার। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজিয়ার 1898 এর কোন ধারার বিধান মতে ম্যাজিস্ট্রেট তার নিজস্ব জ্ঞান মতে অপরাধ আমলে নিতে পারে? 190 1 সি। আমি 190 1 সি তো আমরা পড়ছি, আমি আপনাদের বারবার পরীক্ষায় দিছি যে 190 1 সি-তে তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে না যদি তারা বিশেষ ক্ষমতা দেওয়াও হয়। মনে আছে? জি স্যার। ম্যাজিস্ট্রেট আসামিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে, 205। আমরা 205 তো পড়ছি। শান্তি রক্ষার ক্ষেত্রেও ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে, কত বলেন? 116। 116। আচ্ছা। 54 ধারা অনুযায়ী, 54 ধারা অনুযায়ী পুলিশ কয়টি ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে? 9টা। খুব ইজি। এত সহজ প্রশ্ন হচ্ছে আল্লাহ। 78। ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারাধীন মামলার যুক্তিতর্ক শুনানির, অনেকে 244 দেখাইছেন, বাট 244 যৌক্তিক না। যুক্তিতর্কর বিধান ওই 244-এর মধ্যে, যদিও আমি আপনাদের পড়াইছি ন্যায়, কিন্তু ওই জায়গায় তো সরাসরি যুক্তিতর্কের কথা বলা নাই। এটা তো 245। এটা না, কোনোটিই নয়। কোনটি নয়? জি। তাহলে তো আমার এটা কাটা গেছে। আচ্ছা দেখেন। তার যুক্তিতর্ক ও এখানে। আচ্ছা, যাই হোক, ওহো, আমার আগাইতে দেন। দায়রা আদালত আসামিকে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর 1898 ড্যাশ, ভুল ত্রুটি হতে পারে, আমার কাছে যেটা যৌক্তিক সেটা বলে যাচ্ছি। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর 1898 অব্যাহতি দিবে 265 সি। ম্যাজিস্ট্রেট হলে 241 ক, আর এটা 265 সি। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর 1898 কোন ধারা মতে অনিয়ম সত্ত্বেও মামলার কার্যক্রম বাতিল হয় না? আমি আপনাদের ওই পেজ দিছিলাম একটা এক্সট্রা, বা আইন পাঠে সরাসরি আছে। 529 ধারায় 9টা ক্ষেত্রে বাতিল হয় না, আর 530 ধারায় কয়টা ক্ষেত্রে বাতিল হয় বলেন? 18। 18। 18। 18টা। প্রসেস ফি না দেওয়ার কারণে কমপ্লেন খারিজ হলে 204-3। তারপরে কোন ধারা মতে অভিযোগ পরিবর্তন, অল্টারেশন অফ চার্জ, চার্জ পরিবর্তন বা নতুন চার্জ গঠন করা যায়, কত ধারায়?
227। 227। হাইকোর্ট বিভাগের সহজতা ক্ষমতা 561 ক বা 561 এ। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 249 ধারা মতে মামলা কার্যক্রম বন্ধ করে সিআর মামলা ক্ষেত্রে প্রযোজ্য না। লাস্টের দিন পড়াইছিলাম 47 সিআর, 48 সিআর আর 49 সিআর ব্যতীত অন্যান্য সবকিছু, আর 50 সকল মামলা। পলাতক আসামির উপস্থিতির জন্য বিজ্ঞাপন দিতে হয়। আহ বাংলা জাতীয় দৈনিক, বহুল প্রচারিত বাংলা জাতীয় দৈনিক। আইনজীবীর বিরুদ্ধে বার কাউন্সিল অভিযোগের কত টাকার ফি দিতে হয়? কত বলেন তো? 1000। বার কাউন্সিল তো সব বাদছে। পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যান কি? অ্যাটর্নি জেনারেল। তারপরে একজন আইনজীবী সাধারণত কোনো অন্য কোনো পেশা বা ব্যবসা পরিচালনা করবেন না। এটি কার প্রতি আইনজীবীর দায়িত্ব বলেন? জনগণ। বার কাউন্সিল ড্যাশ সমন্বয়ে গঠিত? 15। বার কাউন্সিল ট্রাইব্যুনাল ড্যাশ জন ব্যক্তি নিয়ে গঠিত? 3 জন। তারপর দেখেন, মামলা চলাকালীন নিয়োগপ্রাপ্ত রিসিভারের দায়িত্ব নিয়ন্ত্রিত হয়। রিসিভার নিয়ন্ত্রিত হয় 40 আদেশ অনুসারে দেওয়ানি কার্যবিধির। তারপরে জাহাজের মালিক এ তার জাহাজ প্রতারণামূলকভাবে সমুদ্রে যাত্রার উপযুক্ত মর্মে উল্লেখে বি এর সাথে বীমা চুক্তি করে। এক্ষেত্রে বি চুক্তিটি বাতিল, ক্যান্সেল। সরাসরি বেয়ার অ্যাক্টের উদাহরণ আইন পাঠে আছে, পড়াইছি। অস্থাবর সম্পত্তির মালিক নয় কিন্তু দখলকারী ব্যক্তিকে কয়টি ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে আশু দখলের, আশু মানে তাৎক্ষণিক দখল, আশু মানে কি বলেন? তাৎক্ষণিক। কয়টা ক্ষেত্রে বলেন? 4টা। কত ধারা? 11। 11। জীবন সত্ত্বে একটি জমির অধিকারী ব্যক্তি এ উক্ত জমি বি বরাবর হস্তান্তর করে। জীবন সত্ত্বে অধিকারী। উক্ত উত্তরাধিকারী হিসেবে আহ এটা সি এ ও বি এর বিরুদ্ধে কোন মামলা করবে? তো আমি এটা, উনি যেহেতু, আমি এটার উত্তর হচ্ছে নিষেধাজ্ঞা। উনি যদিও ঘোষণামূলক দাগাইছে, বাট যেহেতু ঘটনা ঘটে গেছে, হস্তান্তর করছে, তাহলে সেই ক্ষেত্রে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য কি করব বলেন? যদি হস্তান্তর করার উদ্যোগ নিত তাহলে নিতাম স্থায়ী নিষেধাজ্ঞার মামলা। যদি হস্তান্তর হয়ে গেছে এখন করবে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। আচ্ছা, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা খারিজ হলে, আর এখানে ঘোষণামূলক মামলা কেন হবে না? কারণ সে তো এখনো অধিকারী হয় নাই। জি স্যার, ঘোষণামূলক এটা মামলা ভবিষ্যতে আমি লাভ করব, এই ক্ষেত্রে ঘোষণামূলক মামলা করা যায় না। ঘোষণামূলক মামলা করতে হয় অলরেডি আমি লাভ করেছি তখন, জি এই স্যার। কারণে নিষেধাজ্ঞার মামলা হবে। এটা ভুল দাগাইছো ভাই, সমস্যা নাই, কিছু তো ভুল ত্রুটি থাকবেই, উনিও অনেক কষ্ট করে দাগাইছে। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা খারিজ হলে বাদীর ক্ষেত্রে কোনটি সঠিক? মামলা খারিজ হলে 19 ধারায় ক্ষতিপূরণের মামলা করতে পারবে বলেন? পারবে না। পারবে না। কত ধারায় বলছে? 29 29 ধারা। ধারা। 29 ধারা স্যার। আচ্ছা। প্রিজাম্পশন অ্যাজ টু ইন্টেন্ট অফ পার্টিস মানে অভিপ্রায়, অভিপ্রায় সম্পর্কে অনুমান, 32 স্যার এটা। 32 ধারা। এ ও বি জি। এর মধ্যে সম্পাদিত চুক্তির শর্তভঙ্গের জন্য বি কর্তৃক আনীত মামলায় আদালত চুক্তির শর্তাবলী যুক্তিসঙ্গত নিশ্চয়তার সাথে নির্ণয় করতে পারে না। এক্ষেত্রে আদালত যদি যুক্তিসঙ্গত সন্দেহের সাথে নির্ণয় করতে না পারে, তাহলে কিসের নির্দেশ দিবে? ক্ষতিপূরণের। ক্ষতিপূরণ। আহ স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি বলবৎকরণের জন্য আনীত মামলায় চুক্তিতে উল্লেখিত টাকা আদালতে জমা দিতে হবে কখন? এটা মামলা দায়েরের সময় দিতে হবে। এটা মামলা, স্যার কয়েক জায়গায় দেখলাম মামলা দায়েরের পূর্বে, তা আমি তো টেনশন না না, হয়ে গেলাম, কয় কি রে, জানা মামলা জিনিস দায়েরের বলতে হবে সময় আমার। 21 ক পড়েন, মামলা দায়েরের সময় জি পূর্বে স্যার, না। আমি তো জানি স্যার, মানে দেখেন, বিধি মনে নাই কিন্তু স্যার এটা মনে ছিল। বাদী বাদী একটি ফৌজদারি বিষয়ে কার্যধারা স্থগিত রাখার জন্য নিষেধাজ্ঞার আবেদন করে। ফৌজদারি মামলা কি স্থগিত করা যাবে? যাবে না। না স্যার, জি না যাবে না স্যার। স্যার। তো এই হলো আপনাদের 100টা প্রশ্নের মানে উত্তর আমরা আলোচনা করলাম। অ্যামিকাস ল একাডেমি ওনার শিটের জন্য ওনাকে ক্রেডিট দিচ্ছি, উনি যাতে আমার বিরুদ্ধে কপিরাইট অ্যাটেম্প্ট না আনতে পারেন। তো আমি ওনার উত্তরের বিরুদ্ধে দুই একটা আমি অন্য কিছু বলছি। তো এখানে আমারও ভুল ত্রুটি থাকতে পারে, বাট অলমোস্ট 97, 90%, 98% এটাই উত্তর। এবং প্রশ্ন আল্লাহর রহমতে খুব সোজা হয়েছে। তো তারপরেও এটা বলার কোনো অবকাশ নেই যে আপনি মানে বিনয়ী থাকেন, আল্লাহরে ডাকেন। আর যারা যারা একটু খারাপ হয়েছে হতাশ হবেন না, 50 পাওয়া খুব বেশি কষ্টের না, আল্লাহরে ডাকেন, এই আর কি। এটা ওটার সাথে মিলায় 3-4টা জিনিস স্যার একবারে, মানে আমি জানা জিনিসও ভুল করছি, এরকম 3-4টা আছে। হ্যাঁ, এগুলা এগুলা আর এটা ওটার মাহমুদ সাহেব, সাথে মিলায় টিলায় দেখে 8টা 10টার বেশি ভুল হয় না স্যার কোনো দিক দিয়ে, 83টা মাহমুদ দাগাইছি সাহেব, তার মধ্যে আর কি। একটা প্রশ্নে জি আপনি স্যার। যখন পরীক্ষা দিবেন
100% ভালো প্রস্তুতি থাকলেও কিছু সিলি মিস্টেকস হবেই, এটা আপনার মেনে নিতে হবে। তো এজন্য আপনাদের সবার জন্য শুভকামনা, এবং আমি আশা করি আজকের রাতেই বোধহয় রেজাল্ট দিতে পারে, যতদূর জানলাম বা দেখতে পেলাম। তো আপনাদের সবার জন্য শুভকামনা, আশা করি প্রশ্ন এই যে। স্যার এই আমার রেকর্ডটা একটা একটু প্রবলেম আপলোড দিয়ে দেন হয়েছে স্যার। স্যার। হ্যাঁ, এখনই দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি, জি। আমি 1 মিনিট একটু কথা বলতাম স্যার। বলেন, দ্রুত বলেন। আমি তো স্যার ওই যে হাজিরা শিটে স্বাক্ষর করলাম, তো আমি আর ভাবছি স্বাক্ষর মনে হয় আর কোথাও লাগবে না, তো ওএমআর শিটের যে নিচে স্বাক্ষর করা লাগে সেইখানে আমি আমার নামের ইংরেজি অক্ষরগুলো লিখছিলাম, পরে ম্যাডাম বললো আপনি উপরে লিখে দেন, দিয়ে এর পাশে আর একটা স্বাক্ষর আপনার ইনিশিয়াল যেটা দেওয়া আছে ওইটা দিয়ে দেন। এতে কি স্যার খুব বেশি প্রবলেম হবে আমার? আল্লাহ ভরসা, আল্লাহ ডাকেন। আর আপনারা আমি স্বাক্ষর তো নিয়ে স্যার কেন আসলে এত, মানে আমি কয়েকজনই স্বাক্ষর নিয়ে ভুল করলেন গতকাল রাতে, আমি বলে দিলাম, এতগুলা পরীক্ষা দিলেন, তারপরে স্বাক্ষর নিয়ে আপনাদের ভুল হবে কেন? আমারও স্যার 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 এটা স্বাক্ষর নিতে দিতে হবে। স্যার স্বাক্ষরের মাহমুদুল ভাইয়ের জায়গাটা। প্রশ্নের উত্তর দিই স্যার। হ্যাঁ। স্যার মাহমুদুল ভাইয়ের প্রশ্নের উত্তর দিই স্যার। জি দেন ভাই। ওই যে আমি কিন্তু ল পরীক্ষায় ওই পঞ্চম পার্টের ওই সিটে আমি ইয়ে করিনি, সিগনেচারে করিনি ভাই। আমার যে যখন ল পরীক্ষা হয় না তখন, আচ্ছা কিন্তু আমার রেজাল্ট আসছে ভাই আমোদ, তারপর। এগুলো নিয়ে জি টেনশনে স্যার। কিছু নাই, আল্লাহ ডাকেন। টেনশনের দেখি। কিছু নাই ভাই, টেনশনের কিছু নাই। না, ম্যাডামকে আমি বললাম, এটা অবশ্য প্রথম 10 মিনিটের মধ্যে আমার সমস্যা ধরা পড়ছে, ম্যাডামকে বললাম না আমাকে একটু যদি ব্যবস্থা। আচ্ছা বলছে না ঠিক আপনি আছে, টেনশন করেন না, এবারে সমস্যা হবে না, হ্যাঁ আল্লাহ জায়গায় ফাঁকা ভরসা। আছে, আপনি সিগনেচারটা আমি দিয়ে রাখেন। বিদায় নিচ্ছি, আমার একটু কাজ আছে, ব্যস্ততার মাঝে আপনাদের মাঝে জি আসলাম। স্যার, আল্লাহ হাফেজ স্যার। ভালো থাকেন, আল্লাহ অনেক হাফিজ। ধন্যবাদ আচ্ছা স্যার। স্যার, আল্লাহ হাফেজ স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। আসসালামু আলাইকুম।